বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আজ ছিল ইন্দুর লাস্ট পরীক্ষা, আর ও খুব করে বায়না করছিল আজকে ওকে দিতে যাওয়ার জন্য। তো ওকে দিতে গিয়ে আজকে ফেরার পথে একটু চিংড়ি মাছ নিয়ে এলাম। আসলে দেশি মাছই খুঁজতে গিয়েছিলাম, কিন্তু দেশি মাছ আজকে আর ছিল না, শেষ হয়ে গিয়েছিল। সেই কারণে চিংড়ি মাছটা ভালো পেয়েছিলাম বলে নিয়ে এসেছি। আর সেটা নিয়ে এসে বাড়িতে বেছে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেও দিয়েছি। সঙ্গে সমস্ত সবজি যা কিছু রান্না হবে সেগুলো সব কিছুটা গুছিয়ে নিয়েছি। তো কালকে তো তোমরা দেখিয়েছিলে পালং শাক এনেছিলাম, তো সেই পালং শাকটা আজকে তরকারি হবে। আর এখানে জানো তো 4টে মাছের মাথাও নিয়েছি, কারণ হচ্ছে পালং শাকে তো একটু দেবো। আর এই 3টে মাছের মাথা, 4টে মাছের মাথা না, মানে 2টো মাথা, সেটা হাফ হাফ করে কাটা। তো একটা হচ্ছে পালং শাকেতে দেব, আর যে 3টে টুকরো থাকবে সেই 3টেকে মাছের একটু টক করে নেব। আসলে মাছের টক খেতে না বেশ ভালোবাসে তোমাদের দাদা। তো প্রথমে আমি ভেবেছিলাম যে রেখে দেব, তো তারপর ও বললো যে ও মাছের টক খাবে, কারণ মাছের যে মাথাগুলো সেগুলো তো পড়েই থাকবে, আর তো কিছু খাওয়া হবে না। আর এগুলো তো একদম পুরো সেই কাঠ, যেটা একদম এতে কোনো মাংসও নেই। তো সেই জন্য ও বললো একটু মাছের টক বানিয়ে রাখতে। তো ওই 3টে মাছের টক বানাবো, আর এইটা হচ্ছে একটুখানি পালং শাকটা করে নিচ্ছি। আর একদিকে একটু দুধ এনেছিলাম সকালের দিকে, যখন মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম তখন। তো সেই দুধটা একটু ফোটাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে পালং শাকের জন্য সেরকম সবজি বলতে একটু বেগুন, গাজর, মূলো, আলু এই সমস্ত কিছু দিয়েছি, আর সঙ্গে পালং শাকটা। তো পালং শাক নিয়ে একটা কথা বলি, পালং শাক হচ্ছে আমার সব থেকে প্রিয় শাক। মানে আমি সব শাকই খাই, খুব একটা খারাপ লাগে না সব কিছুটাই। তো লাউ শাক, কুমড়ো শাক, আর এমনি যে সমস্ত ভাজা শাক হয়, তবে সব থেকে প্রিয় হচ্ছে পালং শাক। যখন স্কুলে পড়তাম বা যখন কলেজে পড়তাম বেশি করে, তো যখন আমাদের বাড়িতেই শীতকালেতে পালং শাক হতো না, মা আমার জন্য রেখে দিত, আমি সেটা সন্ধেবেলা এসে খেতাম। মানে আমি যদি কলেজ থেকে বাড়ি ফিরতাম তো সন্ধে হয়ে যেত, কারণ কলেজটা তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় 1 ঘন্টা রাস্তা, বাসে যেতে হয়। এবার সেখানে টিউশনি পড়া, তারপর কলেজ করা, সেই সমস্ত কিছু করে তারপর যখন বাড়ি ফিরতাম মোটামুটি সন্ধে, কোনো দিন বিকালে ফিরতাম, আবার কোনো দিন সন্ধে। তো তখন মা আমার জন্য এই শাকটা রেখে দিত, আর আমি এসে রাত্রে খেতাম। মানে আমার এতটাই প্রিয় ছিল। আজকে দেখো পালং শাকটা রান্না করেও নিয়েছি। এটা হচ্ছে অল্প একটুখানি মাছের মাথা একটা দিয়ে দিয়েছি, আর মোটামুটি ভালো করে, এখানে না কোনো মশলা দিয়ে আমি রান্না করি না, ওই একটু জিরে আর একটু ধনে গুঁড়ো, সঙ্গে অল্প একটু হলুদ, এই দিয়ে রান্না হয়, নুন মিষ্টি পরিমাণ মতো। তো সেই সব দিয়ে রান্না করে নিয়েছি। আর এটা একটু পটল চিংড়ি বানাবো। আর এই যে দেখো চিংড়ি মাছটা দিয়ে একটু পটল চিংড়ি করছি। আসলে কি বলো তো, এই পটলটা কালকে তোমাদের দাদা এনেছিল, তো একদম টাটকা পটল। আর এই তো পটল যাওয়ার সময় হয়েই গেছে। মোটামুটি পটল এখন সারা বছরই পাওয়া যায়, সেটার জন্য না, কিন্তু সারা বছরের তুলনায় গ্রীষ্মকালে পটলটা খেতে ভালো লাগে। তো যাই হোক, পটলটা এনেছিল, সেই জন্য আমি ভাবলাম চিংড়ি মাছও আছে আর পটলও আছে, তো সেটা একটু পটল চিংড়ি বানিয়ে নিই। আর এটাই তো ধরো মনে হয় লাস্ট পটল এখানে আসা, তারপর আবার হয়তো সে গ্রীষ্মকাল পড়বে, আবার আসবে। তো সেই জন্য পটল চিংড়ি বানিয়ে নিলাম। যদিও এই তরকারিটা কেন, চিংড়ি মাছটাই তোমাদের দাদার খুব একটা পছন্দ না। ওই আমরা খাই, আমি আর ইন্দু তো খুবই পছন্দ করি এটা খেতে, সেই জন্য নিয়ে আসে। ও হয়তো অল্প একটুখানি খাবে, 2-1টা চিংড়ি খাবে, বাদ বাকিটা কিন্তু আমরাই খাবো। আর এই যে দেখো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখানে পটল চিংড়িটা রেডি করে নিয়েছি। শেষে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি, যাতে ধনেপাতা স্মেলটা ওঠে। তবে চিংড়ি মাছের আলাদা একটা গন্ধ থাকে, তো সেই জন্য না চিংড়ি মাছেতে অন্য কিছু কোনো মশলা দিয়ে ভালো লাগে না, মনে হয় চিংড়ি মাছের গন্ধটা যেন চলে যায়। সেক্ষেত্রে ওই ধনেপাতাটা না দিলেও চলে, তবে দিলে শীতকালের দিন তো দিলে বেশ ভালোই লাগবে। বেশ একটু রসার মতো রাখলাম, যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়।
মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আর এই যে এবার হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে নেব। একবারে রান্না করার পরই আমি গ্যাসটা এখানে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু অনেকটা মাছ রান্না হয়েছে আর ভাজাভাজি হয়েছে, ওই যে তেল টেল সব ছিটকে লাগে, তো সেই কারণে আমি একটু বেশ সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওই ভিম জেলটা দিয়ে ওটা দিয়ে একটুখানি মুছে নিই। আর যে মানে জানালাটা যে আছে কাছেই, ওই জায়গাটা একটু মুছে দিলাম। এইগুলো কি বলতো সব সময়ই পরিষ্কার থাকে, কারণ যখনই রান্না হয় তখনই তো এই জায়গাগুলো পরিষ্কার হয়ে যায়। তবে এই যে মানে গ্যাসের পাশেই যে দুটো র্যাক আছে, তো সেগুলো না খুব একটা পরিষ্কার করার সময় হয়ে ওঠে না। তবে যখন সব জায়গাটা পরিষ্কার করি, সেক্ষেত্রে করি ওই র্যাকগুলো একটু টেনে এদিক ওদিক করে নিয়ে সেগুলো পরিষ্কার করি। তবে কি ওই কাচের জিনিস আছে, তো সেক্ষেত্রে একটু ভয়ই লাগে। যাই হোক, এখানে গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার, আর এই যে জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে ভাতটা বসিয়ে দেব। আমি কিন্তু সবার শেষেই ভাতটা বসাই, কারণ খেতে তো একটু দেরিই হবে, সেই ইন্দুসোনা আসবে তারপর। তো সেই জন্য একদম শেষে ভাতটা বসালাম। আর কয়েকটা বাসনপত্র ছিল, সেগুলো একটুখানি ধুয়ে নিলাম। আর এই যে ক্যাসারোলটা, এটা হচ্ছে রুটি ছিল কালকে, সেটাও একটু ধুয়ে নিলাম। এই ক্যাসারোলটা জানো তো অনেকের ভীষণ পছন্দ, মানে অনেকের বলতে আমার বাড়ির লোকেরই। তো মাসি শাশুড়ি আসে, ওনার তো ভীষণই পছন্দ। এটার পুরো আমার 3টে সেট আছে। এটা হচ্ছে মাঝারিটা, এর থেকে একটা ছোট আছে, একটা বেশ বড় আছে। আর এই মাঝারিটাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়, আর দুটো খুব একটা ইউজ হয় না, মানে ইউজ হয়নি বলতে পারো। তো ওই আরও অনেক ক্যাসারোল আছে, অনেক মানে এর থেকে বড় বড় আছে, বড় বড়ই বেশিরভাগ আছে অনেকগুলো। তো সবগুলোর থেকে এই ক্যাসারোলটাই সবাইকার অনেক পছন্দের, কারণ বেতের ঝুড়ির মতো দেখতে, তো সেই কারণে। চলো রান্নাগুলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই দেখলে মাছের টক, আর এই যে আমার আজকে সোর্স টপার বলতে পারো পটল চিংড়ি, কারণ এই রকম পটল চিংড়ি খেতে খুব ভালোবাসি আমরা। আর আমার কাছে তো এই পালং শাকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ শীতের প্রথম পালং শাক খাচ্ছি আমি, তো সেটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি ভালো। কালকে রাতের একটু ভাত ছিল সেইটা, আর একটুখানি লাউয়ের তরকারি ছিল, সেটাও আছে সঙ্গে। কালকে রাত্রে রুটি খেতে একটু বাঁধাকপির তরকারি করেছিলাম, তো সেটাও একটু বার করে নিয়েছি। তো যতটা পারবো সবাই খেয়ে নেব, অল্প অল্প করে তরকারি আছে তো, নাহলে কি বলো তো আবার ফ্রিজে ভরে রাখলে সেগুলো না, মানে ভরে রাখলে ফ্রিজে খেতে ভালো লাগে না, তো পরের দিনই চেষ্টা করি খেয়ে নিতে। তো এরপর হচ্ছে জানালাগুলো বন্ধ করে দিলাম, ভাতটা এখন হোক, এরপর আমি চলো স্নান করে নেব। স্নান টান সেরে নিয়ে এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। অন্যান্য দিনের মতো বিছানা গোছাতে কিন্তু আমার একটু লেটই হয়ে গেল। আসলে কি বলো তো, আমি রান্নাঘরে ঢুকে পড়ি আর আমার বিনিশোনা ঘুমায় তখনও। তো বিনিশোনা তো এখন ঘুম থেকেই মোটামুটি উঠছে 9:30 10টা এরকম সময়। এবার সেই কারণে না বিছানাটা তোলা হয় না। আর ওই একবার রান্নাঘরে ঢুকে পড়লে তারপর আর বেরোনো হয় না, তারপর মনে হয় বেলাতেই বিছানাটা তুলব। তো এই করে একটুখানি দেরি হয়ে যায়। যাই হোক, অন্যান্য মানে মাঝে মধ্যে যখন তাড়াতাড়ি উঠে পড়ে তখন একটু গুছিয়ে নিই, আবার যখন দেরি করে ওঠে তখন একটু দেরি হয়ে যায়। কিছু করার নেই, ছোট্ট বাচ্চা থাকলে এরকমই হয়। আর কালকের আমি যে ব্লগটা দিয়েছিলাম, আমার সেই ভিডিওটাতে একজন বোন লিখেছো, পৌলমী ভট্টাচার্য, তো সে লিখেছো যে তোমার ঠাকুমার বাড়ি বর্ধমানে। তো আমার সত্যিই শুনে খুব ভালো লাগলো। আর হ্যাঁ, মাছের টক আর পোস্তর এই কম্বিনেশনটা সত্যি কিন্তু আমাদের এদিকে একদম ভালো চল। আমাদের যখন অরন্ধন পুজো হয় তখনও কিন্তু এই মাছের টক আর সঙ্গে পোস্ত, আলু পোস্ত, তো সেটা যেন মানে খেতেই হয়, মানে অমৃত লাগে খেতে। আমি যদিও খুব একটা পছন্দ করি না, তবে পোস্তটাও খুব একটা পছন্দ করি না, আর মাছের টকটাও না। তবে খেতে অনেকেই খায় আর ভালো লাগে। তবে একদমই যে খাই না সেটা বলবো না, পছন্দ করি না খুব একটা, মোটামুটি খাই।
মানে ইচ্ছা করে না, খাইনি এই আর কি। আর তুমি বলেছো যে মাছের টকটায় নামানোর আগে একটু পাঁচফোড়ন ভাজা দিয়ে দিতে, তো সেটা কখনো ট্রাই করিনি, তবে একদিন করে দেখবো জানো তো যে কেমন লাগে, আর কেমন লাগলো সেটা তোমাকে অবশ্যই জানাবো। যাই হোক, ওই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার চলে এসেছি এই ঘরে বিছানাটা গোছাতে। আমার বিনিশোরাকে এখনও স্নান করানো হয়নি। ওর মাথায় একটুখানি লাউ কুশরি মাখিয়েছিলাম, তো সেটা মেখে ওকে একটু রোদেই রেখেছিলাম, হালকা রোদেতে। তো তারপর এবার হচ্ছে ওকে স্নান করিয়ে নেব, বিছানাটা তুলে নিলাম। আর স্নান করে আগে পুজোটা করে নিয়েছি, তারপর বিছানাটা গোছাতে এসেছি। তো মোটামুটি এই ঘরে বিছানাটাও গোছানো মোটামুটি হয়ে গেছে। এরপর হচ্ছে আমি চলে যাব, ওকে স্নান করিয়ে নেব, তারপর ইন্দুসোনা আসবে খাওয়া দাওয়া, তার আগে ওকে খাইয়ে নেব, কারণ ওর তো খিদে পেয়ে যাবে সেই জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই যে বিছানা গোছাতে গোছাতে আমার বিনিশোনা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে স্নান করাতে হবে। তো ওকে স্নান করিয়ে নিয়ে আবার এই যে ইন্দুর পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিলাম, কারণ তখন পড়ার টেবিলটা আর গোছাতে পারিনি, বইপত্র স্কুলে গেছে তো সমস্ত কিছু নামিয়ে দিয়ে গেছে। আর আজকে হচ্ছে ওর লাস্ট পরীক্ষা, যার জন্য ওর কিন্তু ভীষণ আনন্দ। মোটামুটি আমাকে তো এসে বলছে সব পরীক্ষাগুলোই বেশ ভালো হয়েছে, জানি না নাম্বার কীরকম পাবে, তো পেলে তখন বুঝবো কেমন পরীক্ষা হয়েছে। আর এই যে টকিং ক্যাকটাসটা, এটা বলতে পারো মানে অনেক বড় বয়সেই পেয়েছে, এটা আমার ভাই ওকে দিয়েছে বিনিশোনাকে। তো মোটামুটি এটা খারাপও হয়ে গেছে, এক সপ্তাহ যায়নি, তার মধ্যেই কিন্তু দু বোনে চালিয়ে চালিয়ে মোটামুটি এটাকে 12টা বাজিয়ে দিয়েছে। তো এই যে এবার হচ্ছে টেবিলটা গুছিয়ে রাখলাম, জানালাগুলো তো এদিকে খোলাই থাকে, এবার বন্ধ করে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো সেই কারণে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে একটা কমেন্টের মাধ্যমে। তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ব্লগ বানানোর জন্য, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো মোটামুটি ঘর গোছানো, জানালাগুলো এবার বন্ধ করে দিয়ে হচ্ছে আমার বিনিশোনাকে খাইয়ে নেব, আর আমরাও ইন্দু আসার পর খেয়ে নেব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম বিকেলবেলা। এরপর হচ্ছে আমি ইন্দু আর বিনিকে নিয়ে গিয়েছিলাম শিশু পার্কে। এটা হচ্ছে কল্পতরু পার্ক বা শিশু পার্ক, অনেক অনেক কিছুই বলে। এখানে একটা অন্নপ্রাশনের ইভেন্ট ছিল, তো সেই কারণে না লাইট দিয়ে সাজিয়েছিল। আর ভেতরে আরেকটু এগিয়ে সেখানে হচ্ছে শিশু পার্ক। তো অনেক দিন ধরে ইন্দু আসার জন্য বায়না করছিল, আর ওকে আমি ভুলিয়ে ভালিয়ে রেখেছিলাম যে পরীক্ষা হলে তখন নিয়ে যাব। আজ যেহেতু ওর পরীক্ষা শেষ, আসতো আর ওর বায়না একদমই কমবে না, তো সেই কারণে ওই 4:30টার দিকে আমরা বেরিয়েছিলাম, আর মোটামুটি চলেও এসেছি। তো আসার পরে তো বিনির আর ইন্দুর তো ভীষণ মজা, ভীষণ আনন্দ, মানে এত আনন্দ পেয়েছে যে কি বলবো। আসলে কি বলো তো, বাড়ি থেকে বেরোতে পারে না, তো যখনই একটু বেরোতে পায় তখনই ভীষণ আনন্দ পায়। আর এই মাঠটা মানে পার্কটা এলে সত্যি খুব ভালো লাগে, অনেক বাচ্চা, অনেক লোকজন, বাইরে একটু বেরোনো, সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমে এই যে মানে এই জিনিসটা সেই সামনে ছিল, এখানে একটুখানি ঘোরালাম, একটু ঘুরতে না ঘুরতে ওর ভয় পেয়ে গেছে, ও তখন নাম্বো নাম্বো করছে। প্রথমে ভীষণ এক্সাইটেড ছিল, তারপর কিন্তু নাম্বো নাম্বো করছে। ইন্দু তো এটাতে চাপতে পারবে না। আর একটা মজার ঘটনা হয়েছে কি জানো, ইন্দুকে দোলনা চাপিয়েছিলাম, দোলনা চাপতে চাপতে বেচারা ধপ করে পড়ে গেছে। আসলে না ওরকম ওল্ড উপসি, মানে এত কি বলবো, এত এরকম না যে মানে সব কিছুতেই ভয় পায়। ও আর বিনিশোনা দুজনে দোলনাতে চেপেছিল, নাগরদোলনা না এমনি দোলনা। তো সেখানে আমি বিনিকে দেখছিলাম, আর ও তো বড় হয়েছে, একা একাই দুলতে পারবে, আর সেটা করতে গিয়েও পড়ে গেছে। অনেক দিন পরে এই সুযোগে আমিও একটু দোলনায় চেপে নিলাম, কারণ অনেক দিন দোলনায় চাপিনি। যাই হোক, এই যে এরপরে যে ঢেকিটাতে এসেছিলাম, একটু চাপালাম, দেখতে দেখতে সন্ধেও প্রায় হয়ে গেছিলো, এখন তো 5টা বাজলেই সন্ধে। তারপর আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম, যাওয়ার পথে একটু মোমো খাইয়ে নিয়েছিলাম ওদের। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তো সবাইকে টাটা।